পার্টে যে অ্যাকচুয়ালি আমাদের রূপন্তী ও আচ্ছা আচ্ছা আমি কি বললাম এতক্ষণ শোনা যায়নি প্যাথেটিক আচ্ছা ওকে সো রূপন্তী প্রকাশনী রাইটারের বই থেকে আমরা লেকচার শুরু করেছিলাম কথাগুলো বলছিলাম এবং এই যে স্লাইডটা তোমরা স্ক্রিনে দেখছো এটা হচ্ছে রূপন্তী প্রকাশনী রাইটারের বইয়ের অঙ্ক এখানে উল্লেখ করা আছে তো এই অঙ্কগুলোর মধ্যে যেগুলো আমাদের পরীক্ষায় লাগবে হ্যাঁ সেগুলোর সবগুলো ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে করব ঠিক আছে আচ্ছা তো তাহলে গতদিন কতটুকু করিয়েছিলাম আমার ঠিক মনে নেই তবে আজকে আমরা একটু ধরেই তোমাদের সাথে আমি 3.2 আগে শেষ করে দিব তোমাদেরকে সমত্রিখণ্ডক আর ভরকেন্দ্র এই দুটো কনসেপ্ট পড়ানো হয় নাই তাই না মনে আছে বলো সমত্রিখণ্ডক আর ভরকেন্দ্র 3.2 এর আলোচনা পর্বে সমত্রিখণ্ডক আর ভরকেন্দ্র এই দুটো পার্ট তোমাদেরকে পড়ানো হয় নাই ঠিক কি না একটা বলো তো আবার ঠিক আছে সো আমরা এই দুটো কনসেপ্ট আগে পড়াই দিচ্ছি আর বাকি দুটো কনসেপ্ট ছিল অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত এগুলো নিয়ে মোটামুটি A to Z আলোচনা লাস্ট লেকচারে হয়ে গেছিলো সো আজকের লেকচারে সমত্রিখণ্ডক ভরকেন্দ্র এটা নিয়ে আমি আলোচনা করব ফার্স্ট অফ অল 3.2 থেকে তারপর এটা শেষ করে আমরা 3.3 তে চলে যাব 3.3 এর ক্ষেত্রফল নির্ণয়ের পার্টটা নিয়ে আমরা ডিসকাস করব 3.3 শেষ করে এরপরে 3.4 ইনশাল্লাহ আমরা যদি আজকে এনার্জি কুলায় এবং তোমরা যদি ম্যাক্সিমাম লাইভে থাকো 3.4ও শেষ করি এবং মোটামুটি ধরে সব অঙ্কই আমরা ইনশাল্লাহ করে দিব এই রূপন্তী প্রকাশনী রাইটারের বই থেকে ঠিক আছে সো কনফিউশন বা সমস্যা আশা করি হবে না বা হচ্ছে না ওকে সো সবাই এবার একটু স্টার্ট করি তাহলে আমাদের আজকের কন্টেন্টে ফার্স্টলি আমরা সমত্রিখণ্ডক এবং ভরকেন্দ্র ওকে এটা ওকে সমত্রিখণ্ডক এবং ভরকেন্দ্র এটা হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি আছে স্ট্রেট লাইন তো সমত্রিখণ্ডকের কেসে কি হয় দেখো সমত্রিখণ্ডক বা ট্রাইসেক্টর ওকে সমত্রিখণ্ডক আচ্ছা তো সমত্রিখণ্ডকের কনসেপ্টটা কি দেখো যে একটা লাইন ওকে লক্ষ্য করো সবাই একটা লাইন আচ্ছা একটু বাঁকা হয়েছে হ্যাঁ ওকে ধরো এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে AB যার দৈর্ঘ্য তুমি 3 মিটার বললা ওকে আমি খুব সহজ একটা এক্সাম্পল দিই সবসময় তো এই AB দৈর্ঘ্য 3 মিটার এটাকে তুমি যদি 3টা ভাগে ভাগ করো প্রত্যেকটা দৈর্ঘ্যের মান প্রত্যেকটা অংশের মান অ্যাকচুয়ালি 1 মিটার করে পড়বে তাই না এটা তো কনফার্ম এটাকে যদি তুমি 3 ভাগে ভাগ করো প্রত্যেকটা অংশের মান হচ্ছে কত করে পড়বে আচ্ছা 1 মিটার করে পড়বে আচ্ছা 1 মিটার দ্যাট মিনস এই ক্ষেত্রে সি এবং ডি দুইটা বিন্দু পাওয়া যায় এবং এই দুইটা বিন্দু এবং তাকে কেন 3টা ভাগে ভাগ করছো সমান পরিমাণে এবং এটাকে বলে সমত্রিখণ্ডক অর্থাৎ এটার জন্য লাগে কয়টা বিন্দু দুইটা বিন্দু সমত্রিখণ্ডক হওয়ার জন্য লাগে দুইটা বিন্দু এবং এই দুইটা বিন্দুর কেসে একটা বিন্দু যদি তুমি সি বলো অর্থাৎ সমত্রিখণ্ডক বিন্দু কয়টা দুইটা একটা লাইনের সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে দুইটা এবং সেক্ষেত্রে একটা বিন্দু ওই রেখাকে 1:2 অনুপাতে এবং অপর বিন্দুটি এদিকে 2 একক এদিকে 1 একক ওই রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত বা ইন্টারনাল ডিভিশন এই কেসটা অন্তর্বিভক্ত করে ঠিক আছে তো এই হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দুর কথা এবং এখানে আরেকটা কথা আছে যে একটা সমত্রিখণ্ডক বিন্দু বের করলে অপর যে বিন্দুটা আছে প্রান্তবিন্দু একটা সমত্রিখণ্ডক বিন্দু এবং অপর প্রান্তবিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কিন্তু আরেকটা সমত্রিখণ্ডক বিন্দু অর্থাৎ একটা বের হয়ে গেলে সি বের হয়ে গেলে ডি এর জন্য তোমার আর কি করা লাগবে না সি বের হয়ে গেলে ডি এর জন্য তোমার আর হচ্ছে অনুপাতে অন্তর্বিভক্তি সূত্র অ্যাপ্লাই করা লাগবে না তুমি মধ্যবিন্দু শর্ত দিয়েও ডি এর কোঅর্ডিনেট বের করে ফেলতে পারবা ঠিক আছে তো এইটা হয়ে যাচ্ছে কি নিয়ে কথা বললাম যে হচ্ছে আমাদের সমত্রিখণ্ডক বিন্দুর কেসে যে আমাদের এখানে ওই যে AC is to BC ধরো 1:2 এবং AD is to BD 2:1 ওকে এই দুইটা অনুপাতে ভাগ করে এবং সমত্রিখণ্ডক বিন্দু হয় কয়টি বলতো দুইটি সমত্রিখণ্ডক বিন্দু দুইটি এই জিনিসটা আমরা আশা করি সবার কাছে ক্লিয়ার করতে পারছি বা সবাই কম বেশি জানো এগুলো মুখস্থ রাখবে একটু হ্যাঁ তো এই জায়গায় কিছু অ্যাপ্লিকেশন আছে সমত্রিখণ্ডকের বেসিক পয়েন্ট ধরে সেগুলো আপাতত পড়াচ্ছি না ওগুলো পরে অ্যাডমিশনের কন্টেন্ট আমি পড়াই দিব তো এখন তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন দিই তুমি একটা আমাকে অ্যান্সারটা এখনই দিবা দ্রুত সবাই A অফ ধরা যে 3 B অফ 6 9 এখান থেকে সমত্রিখণ্ডক বিন্দু নির্ণয় করো হ্যাঁ এটা হচ্ছে তোমাদের কোশ্চেন দ্রুত সমত্রিখণ্ডক বিন্দু নির্ণয় করো দ্রুত খাতা কলমে করার চেষ্টা করো আর আমি একটা ট্রাই করি হ্যাঁ দ্রুত সবাই করার ট্রাই করো সি বিন্দু নিলাম 1:2 সি বিন্দু কোঅর্ডিনেট তুমি যদি x1 y1 ধরো তাহলে সমত্রিখণ্ডক বিন্দু কয়টা বলো দুইটা তাহলে কয়টা লাগবে বের করো
ওকে, তো 6 3 দুগুণে 6 হচ্ছে 12/3 4। যেহেতু বিন্দু দুইটা এই জন্য একটাকে x1 y1 অপরটাকে x2 y2 ধরবো। 1 × 9 2 × 3, তাহলে 9 10 9 আর 6 কত 15/3 5। তার মানে একটা সমদ্বিখণ্ডক বিন্দু আসছে 4 5। হ্যাঁ, আশা করি বের করে ফেলতে পারছি বা তুমি পারছো। একটা সমদ্বিখণ্ডক বিন্দু ডি ধরলাম, যেটাকে x2 y2 ধরতে পারে, এবং সেই অপর বিন্দুর জন্য সূত্র আগেরটা ফলো করা লাগবে না। x2 ক্ষেত্রে মধ্যবিন্দু শর্ত দিয়ে করে ফেলতে পারো, অর্থাৎ x1 এর ভ্যালু হচ্ছে 4 যোগ এখানে হচ্ছে 6/2 6 10 5, y2 হচ্ছে y1 5 9 9 5 কত 14 14/2 7, দ্যাট ইজ ডি বিন্দু 5 7। ওকে, তো এই হয়ে যাচ্ছে এখানকার কথা। আমরা কিন্তু দ্রুত বের করতে পারছি, কারণ দেখো এই যেটা অলরেডি বললাম, এই সি বিন্দু এবং বি বিন্দু এর মধ্যবিন্দুকে, কারণ এই ডিস্টেন্স হচ্ছে 1, এই ডিস্টেন্স কি 1 না, তাহলে বি এবং সি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। যেহেতু মধ্যবিন্দু কথা আসছে, সো মধ্যবিন্দু দিয়ে পরেরটা বের করতে পারবা, যেটা আমি লেকচার কন্টেন্টে বলেছিলাম। হ্যাঁ দেখো, সো লাস্টের টুকুর জন্য পরের বিন্দুর জন্য এই সুবিধাটা আমরা নিতে পারবো। চাইলে এভাবে করতে পারো, একটু বড় হবে, এটা করলে একটু ছোট হয়, এটাই। দেখো, কারো কোনো কনফিউশন থাকলে বলো, এগুলো আমরা পিডিএফ ফাইল দিয়ে দিব, লেকচার স্লাইড দিয়ে দিব ক্লাসের শেষে ইনশাআল্লাহ। ওকে, তো আমি আশাবাদী সমদ্বিখণ্ডকের এই ব্যাপারটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? সমদ্বিখণ্ডক কনসেপ্টটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো তাহলে এই যে ফর্মেটই কোশ্চেন দেখ না কেন, সমদ্বিখণ্ডকের কোশ্চেন্সগুলো নিয়ে তোমরা একটু পরিচিত থাকো। আমরা তাও একটু কোশ্চেন্স তোমাদেরকে দেখাই কয়েকটা। ওকে, এটার সাথে লিঙ্কড হোমওয়ার্ক আমরা একটু দিই। এটা এখন আবার ইউলো দেখাচ্ছে, ভালো লাগলো না, কি সমস্যা আছে? ওকে দেখো, হ্যাঁ সমান 4 ভাগেও কিন্তু সেম নিয়ম। ওকে, 4 ভাগেরটা ট্রাই করতে পারো, দরকার বাট বেশি প্রয়োজন না। 2 এর 1 2 এর 2 হোমওয়ার্ক। আচ্ছা দেখাও যে মূল বিন্দু এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখার একটি ত্রিখণ্ডক বিন্দু, এটা যদি দেখাতে বলে তাহলে অনুপাতটা বের করবা, m1:m2 বের করবা, এবং সেই অনুপাত সমদ্বিখণ্ডক বিন্দু কত অনুপাতে ছেদ করে বলো? সমদ্বিখণ্ডক বিন্দু 1:2 or 2:1 এই অনুপাতে ছেদ করে। তো তুমি যদি দেখাও যে মূল বিন্দু এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে 1:2 অথবা 2:1 যে কোনো একটা অনুপাতে বিভক্ত করছে, এটা দেখাতে পারলেই মোটামুটি প্রথম প্রমাণটা কমপ্লিট। আর অপর সমদ্বিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো, সেটা কেমনে করবা? ধরো মূল বিন্দু এই রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আসলে এটা মূল বিন্দু এদের রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাইলে অপর সমদ্বিখণ্ডক বিন্দু কত অনুপাতে বিভক্ত করবে? 1:2 অনুপাতে। তো তুমি 1:2 অনুপাত দিয়ে তুমি করে ফেলতে পারবা, অথবা তুমি চাইলে মধ্যবিন্দু দিয়েও করতে পারবা, দুইটাই করা যাবে। ঠিক আছে, তো একটু চেক করো এই পর্যন্ত। হ্যাঁ, একটু চেক করো এবং আমাকে, আচ্ছা তোমরা এখন আমাকে একটু জানাও যে এই 2 নম্বরটা আমাকে করে দাও, এখন জোর একটু করে দাও, দেখি কার অ্যান্সার ঠিক আসে। 2 নম্বরটা করে একটু জানাও যে কত অনুপাতে ছেদ করছে অ্যাকচুয়ালি, এখন একটু করো। তাহলে পরেরটা 2:1 হবে, তাই না? তো পরেরটা থেকে 2:1 দিয়ে আমাদের অপর সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, এবং 1:2 এরটা এভাবে বলে দিবা যে যেহেতু সমদ্বিখণ্ডক বিন্দুদ্বয় রেখাকে 1:2 অথবা 2:1 অনুপাতে বিভক্ত করে, সুতরাং এখানে কি হয় বলো? যেহেতু এত অনুপাতে বিভক্ত করে, সুতরাং 0 0 হচ্ছে একটি সমদ্বিখণ্ডক বিন্দু। 0 0 বিন্দুটি বা মূল বিন্দুটি এদের সংযোগ রেখার একটি সমদ্বিখণ্ডক বিন্দু, এটা আমরা তখন বলতে পারবো। ওকে, তো এখন আমরা আচ্ছা, এবং সাথে আমরা আরেকটা অঙ্ক, এই যে 3 এর 2 হোমওয়ার্ক। আর এগুলোতে আগে দেওয়া ছিল 4 এর 1 4 এর 2, এগুলোতে আগে হোমওয়ার্ক দেওয়া ছিল।
আচ্ছা ওকে, তোমাদের কি আমি আচ্ছা সমচিত্রকে পরে তো এখন ইয়েতে যাব, তোমাদের তো যতটুকু আমার মনে পড়ে এখানে 8-এর এই 3 নম্বর কোশ্চেনটা আমি করিয়েছিলাম, সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু স্থানাঙ্কের এই করিয়েছিলাম আমি, বলো তো এত তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ ঠিক আছে, তাহলে খুবই ভালো, গুড। ওকে, যেগুলো করে দিচ্ছি এগুলো করলে এনাফ। হ্যাঁ আচ্ছা ওকে, এবার তাহলে ভরকেন্দ্রের ব্যাপারটাতে আসি। এই যে ভরকেন্দ্র কনসেপ্ট, ভরকেন্দ্রের ব্যাপারটাতে আসো। সো ভরকেন্দ্র, সেন্টার অফ গ্র্যাভিটি, তাই না? ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র। ভরকেন্দ্র ডেফিনেশনই হচ্ছে এরকম যে মধ্যমাদয় যে বিন্দুতে ছেদ করে, ত্রিভুজের মধ্যমাদয় যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলি আমরা ভরকেন্দ্র। মধ্যমা হচ্ছে শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে সংযোগ রেখাংশ, এটা হচ্ছে মধ্যমা বলতে পারি। ওকে, তো তাহলে এবার দেখো, এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরো যে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এই যে এটাকে এ জি মধ্যমা বলতে, এডি মধ্যমা বলতে পারো, বা বিই মধ্যমা, বা সি এফ মধ্যমা। এবং এখানে কথা হচ্ছে এই মধ্যমাগুলো দ্বারা যে ত্রিভুজ এখানে ক্রিয়েট হচ্ছে, এই ত্রিভুজ দেখো, এবং এক্ষেত্রে কয়টা ত্রিভুজ হয়েছে? 1টা 2টা 3টা 4টা, তাই না? এবং এখানে একটা বেসিক হচ্ছে এরকম যে ডিইএফ এবং ট্রায়াঙ্গেল এ বি সি, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে এবিসি ইকুয়াল টু 4 ইন্টু ডিইএফ। ওকে, এই সম্পর্কটা এমসিকিউর জন্য লাগে, এই সম্পর্কটা এমসিকিউর জন্য লাগে, ঠিক আছে? আচ্ছা, আর যদি অন্তকেন্দ্রর সাথে আমরা যোগ করি তখন 3টা ত্রিভুজ হয়, তো সেটা হচ্ছে তখন হচ্ছে ওই যে ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু 3 ইন্টু, তখন হচ্ছে আমরা ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বলি। আচ্ছা, তো এটা এক্সট্রা একটা ইনফরমেশন, এটা মাথায় রাখবা। আর তারপর আসো আমরা শীর্ষবিন্দুর কেসে আসি। এই বিন্দুর কোঅর্ডিনেট x1 y1, বি বিন্দুর ক্ষেত্রে x2 y2, সি এর ক্ষেত্রে x3 y3 বললাম, এবং এই যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুটাকে আমরা জি দ্বারা ডিফাইন করলাম, এবং সেই জি বিন্দুর কোঅর্ডিনেট ধরলাম x, y। ওকে, আর সেই জি এর কোঅর্ডিনেটে x ইকুয়াল টু হবে 1/3 অফ x1 প্লাস x2 প্লাস x3, এবং y ইকুয়াল টু হবে 1/3 অফ y1 প্লাস y2 প্লাস y3। আচ্ছা, তারপর এখানে আরেকটু কথা, সেটা হচ্ছে এখানে AG is to GD equal to 2:1, তাই না? ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই ইনফরমেশনটাও এমসিকিউতে আসে। এই দুটো এমসিকিউ ইনফরমেশন, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, তারপর কথায় আসো। তারপর হচ্ছে এখানে এক্সট্রা ইনফো যেটা লাগে, যে ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে কি হবে? y ইকুয়াল টু 0, বা y মানে 1/3 অফ y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি বলতে পারবা y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু 0, এবং এটা এমসিকিউতে ডিরেক্ট আসে এই লাইনটাই। হ্যাঁ, সো আগে থেকে জেনে গেলে এমসিকিউতে আগেতে সহজ হয়, তাই না? আচ্ছা, এরপরে ইনফো, ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে কি হবে? x ইকুয়াল টু 0, বা x এর মান হচ্ছে এই যে এত, 1/3 অফ x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 0, তাই না? এটা আমরা বলতে পারি, এবং এটা বলতে পারলে এখান থেকে আমরা যে শর্তটা পাওয়া যাব সেটা হচ্ছে কি বলো, যে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 0। ওকে, তো এই হচ্ছে এখানকার কথা। আচ্ছা, তাহলে তোমরা একটু আমাকে বলো, এই কথাগুলো ক্লিয়ারলি বুঝছো কিনা সবাই একটু বলো। এগুলো খুব সহজ সহজ কথা, যেগুলো কম বেশি জানো সবাই, আমরা আবার হচ্ছে রিমাইন্ডার দিলাম। ক্লিয়ার কথাগুলো। আচ্ছা ওকে, তাহলে আমরা এই যে টুকু কথাগুলো বললাম, ভরকেন্দ্র এক্স অক্ষের উপর বা ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে কি হবে, আর এই কথার উপর বেসড করে আমরা এখন পরের স্টেজে যাব, এবং সেই স্টেজ হচ্ছে এইটার সম্পর্কিত ম্যাথসগুলো আমরা করব। ওকে, তো সেই ম্যাথ পার্টে আসি, এই সম্পর্কিত ম্যাথগুলো। আচ্ছা, তো ধরো তোমাকে শীর্ষবিন্দু দিল A 7 3,
b -2 -4 c 3 9। তো আমাকে একটা কমেন্ট বক্সে অ্যান্সারটা দাও তো যে ভর কেন্দ্রের কোঅর্ডিনেট এখানে কত হবে। কমেন্ট বক্সে একটা অ্যান্সারটা দাও তো দ্রুত খাতায় করে। দ্রুত একটু খাতায় করে কমেন্ট বক্সে অ্যান্সারটা দাও। লিখেছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। ওকে, অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছে অনেকে 8/3। খুবই ভালো, গুড, ম্যাক্সিমাম বুঝতে পারছো কোশ্চেন্সটা। তাহলে আমরা আবার একটু বলে দিই, তাহলে এটা ওকে। হ্যাঁ, এটা ওকে, আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এখন এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা অনেকবার বোর্ডে এসেছে যে এইটার কেসে ভর কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত হওয়ার শর্ত কি এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত হওয়ার শর্ত কি। এখন বলো 1 নম্বর পয়েন্ট, এক্স অক্ষের উপর অবস্থিত হলে y = 0 বা 1/3 of y1 that is 2a_t1 plus 2a_t2 plus 2a_t3 = 0। তো 1/3 তো বাদ হয়ে যাবে, 2a কমন যাবে, t1 t2 t3 = 0। এবং এটার মানে হচ্ছে 2a শূন্যের জন্য বাদ হয়ে যাবে, t1 t2 t3 = 0। সেম ভাবে 2 নম্বরটা হোমওয়ার্ক, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক। সো 2a_t1 2a_t2 2a_t3 এটা আমরা এখানে বুঝলাম, আর 2 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। সো তোমরা একটু বলো কোশ্চেন নাম্বার 2 বুঝছো কিনা। এখন বলো এই কোশ্চেন নিয়ে কোনো সমস্যা আছে একটু জানাও, বা ক্লিয়ার কিনা কমেন্টে একটু জানাও। এটা খুব নর্মাল কোশ্চেন, পরীক্ষায় আসে অ্যাজ ইউজুয়াল, আমরা সেটা করে দিলাম। আর তোমাদের হচ্ছে এক্সামের ব্যাপারটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ শেষ করে করবো ইনশাল্লাহ, এবং সেটা হচ্ছে 3.1 থেকে 3.4 এর উপরে একটা এক্সাম থাকবে, যেটা 3.4 শেষ করে নিব। 3.5 শেষ করার পর 3.5 এর উপরে একটা এক্সাম, 3.6 এর উপরে একটা এক্সাম, 3.7 এর উপরে একটা এক্সাম ইনশাল্লাহ, ঠিক আছে। তো টোটাল 4টা এক্সাম আমরা সরলরেখার উপর রেখেছি প্ল্যান্ড ওয়াইজ, এবং সেটা শেষ করে আমরা এক্সামগুলো নিব তোমাদের। আচ্ছা, ওকে, ক্লিয়ার, খুবই ভালো, গুড। তো তাহলে এবার আমরা কোশ্চেন্স পার্টে যাই। দেখো তো আমাদের রূপন্থী প্রকাশনীর বই থেকে এখানে কি কোশ্চেন্স আছে মিলাই। এগুলো তোমাদেরকে মূলত আমরা হোমওয়ার্ক দিয়ে দিব, আর এগুলো তোমাকে করে হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে জমা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এই যে এখানে যে কোশ্চেন্সগুলো দেখতেছো এগুলাই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 12 নম্বর অলরেডি ডান। হ্যাঁ, এটা এক্স অক্ষের উপর অবস্থিত হয়, t1 + t2 + t3, তাই না। ট্রাই করি, এটা সুন্দর অঙ্ক। আচ্ছা, ওকে। তো এই অঙ্কগুলো আমরা হোমওয়ার্ক তোমাদেরকে আমরা লেকচার স্লাইড যেটা দিব, লেকচার স্লাইডে এগুলো থাকবে। এই জন্য আলাদা করে কোনো শীট দেওয়ার প্রয়োজন নাই, কারণ ক্লাসে যা যা অঙ্ক করানো হচ্ছে এবং যা যা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সব কিছুই তো আমরা এখানে কন্টেন্টে দিয়ে দিচ্ছি। আর মেন বই যেটা আছে সেই বইটা চেক করলেই তো তুমি বাকিটা ক্লিয়ারলি বুঝে যাচ্ছ, ঠিক আছে। তো এগুলো আমরা ডিজিটাল কন্টেন্ট হিসেবে পিডিএফ ফাইল তোমাদেরকে আমরা ক্লাসের সাথে প্রোভাইড করবো, ক্লাসের শেষেই আমাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তো 3.2 আমাদের কমপ্লিট, 3.3-তে যাচ্ছি এখন। তো 3.3 পার্টে আসি। 3.3 পার্টটা খুব ইজি কোশ্চেন্স, দেখো আসি। 3.3 ত্রিভুজের গুণাবলী, তারপর হচ্ছে সমরেখা হবার শর্ত। আচ্ছা, আমাকে একটু এখন একটা অঙ্ক করে দাও তো তোমরা। এ বিন্দু 3 1, বি বিন্দু 4 5, সি বিন্দু 5 9, ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল কত। কম বেশি 19-এ করেছো, অঙ্কটা একটু আমাকে এখনই করে দাও, দেখি কার অ্যান্সার সবার আগে আসে। দ্রুত একটু করে দাও খাতায়, যারা অ্যান্সার দিয়েছো একজনের এক অ্যান্সার এসেছে, বাকিটা একটু দ্রুত অ্যান্সার দাও খাতায় করে, মনে না থাকলে তো সমস্যা। নিয়ম কি ভুলে গেছো তোমরা? আচ্ছা, ওকে। আচ্ছা, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করার সিস্টেম কি? ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ অফ 1 1 1, তারপর এই যে এটা ধরো x1 y1 ধরে সেটা বসাইতে হবে, 3 1, তারপর x2 y2 4 5, x3 y3। তোমরা একটু পড়েছো, আমি এটা ধরে একটু শর্টলি পড়াচ্ছি কারণ এগুলো খুব সহজ জিনিস। আচ্ছা, আবার পরের চ্যাপ্টারগুলো খুব ডিটেলসে যাব, মানে যতটুকু যেভাবে পড়ানো লাগে 3.5 থেকে। আচ্ছা, তো তাহলে এখানে বিস্তার করে দাও,
রো 1 বরাবর, তাহলে 1 নিলে 1-এর রো কলাম বাদ যাবে, 4 নং 36 মাইনাস 25 মাইনাস নিচ থেকে উপর থেকে যাবে তখন মাইনাস 3 অফ 9 মাইনাস 5, তারপর প্লাস 1 অফ এই যে 5 মাইনাস 4। ঠিক করছে কিনা আমি বলো? মাইনাস 3 নিলে তো উপর থেকে, তখন তার নিচ থেকে হয় না, তাই না? একটু ভুলে গেছো। 9 11, 9 থেকে 5 গেলে কত হয়? 4 1 ওমা 11 যোগ 12 আর 3 4 12, 12 থেকে 12 গেলে 0। অর্থাৎ এগুলো আসলে একই লাইনের উপর পড়ছে। এই হচ্ছে সমরেখা হবার শর্ত, যেখানে ট্রায়াঙ্গেল ABC এর ক্ষেত্রফল 0, অর্থাৎ এই তিনটা বিন্দু সমরেখা। এই তিনটা বিন্দু সমরেখা। খুব ভালো একটা কোয়েশ্চেন ছিল, আন্দাজে বিন্দু দিয়েছি, মিলে গেছে, যাই হোক। সো এই তিনটা বিন্দু হচ্ছে কি বলো? সমরেখা। আচ্ছা, এবং সমরেখা হওয়ার শর্ত আরো দুটো আছে। যদি সমরেখা মিন্স একই লাইনের উপর তিনটা বিন্দু অবস্থিত হবে। সেক্ষেত্রে সেকেন্ড যে শর্তটা, এটা হচ্ছে এই যে AB যোগ BC সমান AC হবে, এবং থার্ড যে শর্ত, যে AB এর ঢাল এবং BC এর ঢাল সমান হবে। এটা হচ্ছে থার্ড শর্ত। সমরেখা হবার শর্ত তিনটা, এবং এই তিনটা শর্ত MCQতে আসে। সমরেখা মানে একই লাইনের উপর তিনটা পয়েন্ট পড়বে, তিনটা বিন্দু পড়বে। তো সেক্ষেত্রে শর্ত হচ্ছে এরকম, ঠিক আছে? তো ত্রিভুজের ক্ষেত্র গুণাবলী এবং মানে গুণাবলী পার্টে ত্রিভুজের গুণাবলী কেন লিখলাম? ত্রিভুজের ক্ষেত্রফল গুণাবলী কেন লিখলাম? ক্ষেত্রফল নির্ণয় আর হচ্ছে সমরেখা। আচ্ছা, তো এই হচ্ছে এখানকার অংশ। এটুকু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে একটু আমাকে রেজ হ্যান্ড করো। এটুকু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে, আর যদি বুঝতে পারো ওকে, তাহলে একটু কমেন্টে জানাও। একটু ফাস্ট যাওয়ার কারণে একটু কম বুঝতে পারো, হতে পারে, বাট না বুঝতে পারলে একটু কমেন্টে জানাও, আর বুঝতে মানে রেজ হ্যান্ড করো। না বুঝতে পারলে, আর বুঝতে পারলে একটু কমেন্টে জানাও দ্রুত। আর এগুলো কম বেশি তোমরা আগে পড়েছো বলে আমি একটু শর্টলি পড়াচ্ছি, তাই না? ওকে। আর বইয়ের কোয়েশ্চেন্সগুলো সেভাবে হোমওয়ার্ক দিয়ে দিব, কিন্তু 3.5 থেকে তখন কিন্তু আমার অঙ্কগুলো অনেক ডিটেলসে পড়াবো। ওগুলোতে খুব বুঝে শুনে একদম একটার সাথে একটা খুব লিঙ্কড ভার্সনে তোমাদেরকে আমি পড়াই দিব। 3.3 রূপন্তী প্রকাশনী রাইটারের বই। তো দেখো, ধরে ধরে সবগুলো জিনিসই আমি বলে দিব ইনশাল্লাহ, তো মিলাও। তো এই যে কোয়েশ্চেনটা আছে 2-এর 1 নম্বর, প্রমাণ করো যে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল P বর্জিত। ইট মিনস ট্রায়াঙ্গেল ABC এর ক্ষেত্রফল তুমি বের করবা, সেখানে P থাকবে না, এই যে একটু আগে, এবং সেটাই হচ্ছে প্রমাণ কমপ্লিট। একটু আগে যেভাবে ক্ষেত্রফল বের করে দেখাইলাম, একই নিয়মে P ক্ষেত্রফলটা বের করবা। রেজাল্ট যেটা আসবে সেখানে দেখবে যে P যুক্ত কোনো রাশি নাই, P এক্সিস্ট করতেছে না, মানে এটাকে বলে P বর্জিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা বাসায় করব, লাগবে না। এটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক বের করে নিও, বাট বেশি প্রয়োজন নাই। এটা দেখো, ওকে, আমি সিলেক্টলি বেশি হোমওয়ার্ক দিব না। দেখো, এত বিন্দুদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 19 19.5 19 থেকে 39 39/2 বর্গাকার হলে টি এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে ট্রায়াঙ্গেল অফ ABC সমান 39/2, এটা লিখবা। এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা দিয়ে ক্ষেত্রফল বের করবা। এই তিনটা বিন্দু দ্বারা কি করবা বলো? ক্ষেত্রফলটা বের করবা, সমান লিখবা 39/2। এই তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল সমান 39/2। তারপর কি হবে? একটা ইকুয়েশন চলে আসলো, এবং এই ইকুয়েশনে অজানা রাশি থাকতেছে শুধুমাত্র টি, তাই না? শুধুমাত্র টি। তাহলে ক্যালকুলেশন করলে ডেফিনেটলি টি এর মান চলে আসবে। ওকে, সমাধানে টি এর মান চলে আসবে, এবং এটা হচ্ছে কথা। তো হোমওয়ার্ক, ওকে। সো 2-এর 1 3-এর 2 এই দুটো কোশ্চেন আমরা হোমওয়ার্ক। এবং 4-এর 1 দেখো, 4-এর 1 কি বলেছে? প্রমাণ করো যে এই তিনটে বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত। এটা তোরা কি বুঝাইছে? একই রেখার উপর অবস্থিত মানে হচ্ছে, একই রেখার উপর অবস্থিত মানে হচ্ছে এই যে সমরেখা, মানে এই দুইটা বিন্দু দ্বারা এটাকে তুমি এ বিন্দু দাও নাম, এটার নাম বি বিন্দু, আর এটার নাম ধরো তুমি দিলা সি বিন্দু, ঠিক আছে? তো তুমি এখান থেকে এই অঙ্কের জন্যে
এম অফ এ বি তুমি বের করলা আর এম অফ বিসি বের করবা, ঢাল 19 যেভাবে ঢাল নির্ণয় শিখছো কঠিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, ঢাল বের করবা। ঢাল যদি সমান দেখো একই সরলরেখা অবস্থিত প্রমাণিত, অথবা অথবা এখানে ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল বের করবা, সমান দেখবা যে 0। ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল বের করবা, সমান দেখবা 0। দুইটার যে কোনো একটা নিয়মে করলেই হবে, যে কোনো একটা নিয়মে। কথাগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কিনা জানাও, বুঝছো কিনা, এগুলো হোমওয়ার্ক। ক্ষেত্রফল নির্ণয় পারলে এগুলো কোনো ঘটনা না। দেখো ক্লিয়ার কিনা বলো, কমেন্টে ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লেখো। ভাইয়া 2-3 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। 2-3 করতে পারো, এটাকে এই দুটাকে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করে x = 3 cos 90, ক্ষেত্রফল দেখছো না কার্টেসীয়, ওকে, y = 3 sin 90, এটা দিয়ে এটার কার্টেসীয় স্থানাঙ্ক বের করে ফেলবা, আর এটারও করবা। তারপর হচ্ছে মূল বিন্দু 0 0, তাহলে 3টে বিন্দুর ক্ষেত্রফল বের করবা। যদি এটাকে তুমি a বলো, এটাকে তুমি যদি b বলো, তাহলে এখানে ট্রায়াঙ্গেল ও এ বি, এটার ভ্যালু আসবে, এটা হবে এত। করে ফেলো, আল্লাহ ভরসা। ওকে, তাহলে এগুলো আমরা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ, এগুলো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, লেকচারের শেষে স্লাইড দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই, স্লাইড পেয়ে যাচ্ছ। আচ্ছা, তারপর দেখো ওকে, এই যে 3 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ, হয়তো স্ক্রিনে একটু ছোট দেখা যাচ্ছে, আর যে রেকর্ডেড ফাইলটা পাবা সেখানে মোটামুটি বড় দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, দেখো, হ্যাঁ, এটা আমি একটা করা দিই, এত কোনো, এই যে এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, এগুলা এমসিকিউতে খুব বেশি পরিমাণে আসে। আচ্ছা, কোনো শীর্ষবিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করো, এর মান কত হলে বিন্দুগুলি সমরেখা হবে। এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। ক্ষেত্রফল নির্ণয়ের পার্টটা আসে না, কিন্তু পরের পার্টটা আসে, পরের অংশটুকু আসে, এটা পারতে হয়। তো 4 নম্বর দেখো, বিন্দুটি একই রেখার উপর অবস্থিত, এর মান কত হলে, এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট লাগে। এবং 4 নম্বরটা আমি তোমাদেরকে একটু করে দিই, দেখো, চার নম্বরটা করে দিই, ছোট করে দিব। ওকে, দেখো, আচ্ছা, তো এখানে যে কথাটা এখানে বলা হচ্ছে, এর মান কত হলে এত বিন্দু 3টি একই রেখার উপর অবস্থিত হবে। এটা এমসিকিউতে অনেক আসে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 3টে বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম। একই রেখার উপর অবস্থিত হইলে এদের দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। এটা আমরা দিব না, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করতে গেলে একটু বড় হয়, তো ঢালেরটাতে একটু সহজ হয়, ছোট হয়। তো প্রশ্ন মতে লিখবো হবে, প্রশ্ন মতে এম অফ এ বি, এম অফ বিসি। এম মানে কঠিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। সো এ বি ক্ষেত্রে কঠিদ্বয়ের অন্তর বের করো, 2a - 2 + 2a 1 - a - a সমান, এখানে দেখো বিসি কঠিদ্বয়ের অন্তর বের করো, 6 - 2a - 2a -4 - a -1 + a, 2a + 2a 4a - 2 by 1 - 2a, আর 6 - 4a -5। আমি ভুল করলে একটু কমেন্ট, মানে ডিরেক্টলি মিউট আনমিউট করে বইলো। তাহলে দেখো, এই যে পার্টটা চলে আসলো, এই পার্টের পরে এখন এটাকে যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে এর মান বের করতে হবে। তো চলো, হ্যাঁ, গুণ করি যে আমরা এই কোনো দ্বারা গুণ করি, তাহলে 6 - 4a -2 দ্বারা গুণ করলে -12a প্লাস 8 a স্কয়ার ইকুয়াল টু -20a প্লাস 10। তাহলে এখানে কি হয় দেখো, 8a স্কয়ার 12 × 4 16a প্লাস 6 প্লাস 20a - 10 = 0।
ওকে, হ্যাঁ, চাপ এখানে রাখলাম। ওকে, তো এরপর তাহলে কি থাকতেছে এখানে? 8a স্কোয়ার প্লাস 4a আর হচ্ছে প্লাস -4, অ্যান্ড এখানে 4 কমন নিয়ে নাও, 2a স্কোয়ার প্লাস a -1 = 0। 2 একে 2, 2 থেকে 1 গেলে 1 হবে, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস a -1 = 0। এখানে 2a কমন গেলে a প্লাস 1 আর -1 কমন গেলে a প্লাস 1, তাহলে a প্লাস 1 = 0, অথবা সুতরাং a = -1, a = হাফ। অ্যান্সার। হ্যাঁ, দেখে জানাও অঙ্কটা ক্লিয়ার কিনা, দেখে জানাও ফার্স্ট। অঙ্কটা ক্লিয়ার কিনা দেখে জানাও। এটা একটু বড় হয়ে গেছে এমসিকিউর জন্য করতে করতে। এখন পরীক্ষার হলে যেটা হবে, খুব তুমি ফাস্ট ক্যালকুলেশন করতে পারলে বেশি সময় লাগবে না। ওকে, দেখো একটু দেখো, আমরা খাতায় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বাট স্লাইডটা পেয়ে যাবো। কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা কমেন্টে বলো। আগে একটু দেখো, ভালো করে দেখে নাও অঙ্কটা, ভালো করে দেখে নাও যে ক্লিয়ার কিনা, এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখে ক্লিয়ার হয়ে যাওয়া এটা বেশি ইম্পর্টেন্ট। ভালো করে দেখে নাও যে অঙ্কটা ক্লিয়ার কিনা। বাকির একটা অপিনিয়ন জানো, লাইভে কমেন্টে অপিনিয়ন জানো। আচ্ছা, বলতেছি একটু পরে বলবো, আবার বলবো ওগুলা। তো নিয়মটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমরা এবার 3 নম্বরটাতে যাই তাহলে। ওকে, 3 নম্বরটাতে যেটা বলা ছিল, দেখো এই যে ক্ষেত্রফল নির্ণয়। এটা ক্ষেত্রফল নির্ণয়ের সিস্টেম আগেরটাই। এর মান কত হলে বিন্দুগুলি সমরেখা হবে। সো তার মানে এই যে ক্ষেত্রফল যেটা আসছে এখানে 2a - 1, এটা সমান 0। এটা আর আলাদা করে ঢালের বের করা দরকার হবে না, কারণ ক্ষেত্রফল সমান 0 ধরা যে কথা, ঢাল দুইটা সমান করা সেম কথা। এখন যদি কোনো কারণে অঙ্ক করার সময় ক্ষেত্রফল বের করা লাগে, আবার সমরেখা শর্ত থাকে, তাহলে আর ঢাল লাগবে না, ক্ষেত্রফলের পার্টটা দিয়ে করে ফেলবো আর কি, বাকিটা কমপ্লিট করবো। অর্থাৎ এখানে a = হাফ চলে আসে, সেটাই দেখো অ্যান্সার দেওয়া আছে। এবং এখানে দেখো এই যে 5 নম্বরটা দেখো, ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করবা। অর্থাৎ প্রথম কাজ দেখাও যে t = 2 অথবা এত হলে বিন্দুগুলি সমরেখা হবে। কিচ্ছু না, দেখো এই যে ক্ষেত্রফল অ্যান্সার। হ্যাঁ, তো ক্ষেত্রফল কত হবে বলো তো? যে প্রশ্ন মতে সমরেখা হবার জন্য শর্ত লিখে প্রশ্ন মতে এই যে এত সমান 0, যেটা এই 3টে বিন্দুর ক্ষেত্রফলের কনসেপ্টে আসবে, এই ক্ষেত্রফল আসবে, এটা অ্যান্সার। হ্যাঁ, এত সমান 0, এটা সমান 0 ধরলে ক্যালকুলেশন করলে t এর মান 2 অথবা -1 এটাই আসবে, t 2 = -1 এটা আসবে। আচ্ছা, ওকে, এই যে কোশ্চেনটা, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা একটু কনফিউজড হয়ে যেতে পারো, বাট ঢাল দিয়ে করে ফেলো। ঢাল দিয়ে করলে দুইটা, হ্যাঁ ঢাল দিয়ে করে ফেলো, ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে আমরা অনেকগুলো কিন্তু হোমওয়ার্ক দেওয়া হচ্ছে যাতে কাভারেজ দেওয়া যায় ভালোভাবে। আচ্ছা, ওকে, আচ্ছা দাঁড়াও, হয়তো ইন্টারনেট একটা স্লো হয়ে গেছে, হইতে পারে আমার এখানে বা হইতে পারে তোমার এখানে। দেখো আমরা এখানে একটা অঙ্ক করি, 5/2, এটা লাগে পরীক্ষার জন্যে, আসছে অনেকবার, এটা নিলাম 5/2। লেকচার শেষে আমরা PDF দিয়ে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। তো 5/2 দেখো, 5/2তে কি বলা হচ্ছে দেখো, এত ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো 3টা দিল, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে এবং এর সাহায্যে এই কথাটার জন্য আসলে অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। ফার্স্ট অফ অল ক্ষেত্রফল বের করবা, যে ট্রায়াঙ্গেল ABC * 1 1 1 -3 -2 -3 9 5 -8, ক্ষেত্রফল 44, তাই না? তো তুমি ক্যালকুলেশন করবা, হ্যাঁ, সমান আসবে 44, একটা অ্যান্সার। ওকে, একটা অঙ্ক আমরা কমপ্লিট করলাম।
বি হতে, হ্যাঁ দেখো এই জন্য এভাবে দিব এ বি সি। তাহলে প্রথম অংশ নিয়ে জ্ঞান যেমন প্রথম অংশ সবাই পারে, কিন্তু পরের অংশে ভুল করে পরীক্ষায় যখন এই কোশ্চেনটা দেয়, এটা 4 নম্বরের কোশ্চেন হিসেবে মাঝে মধ্যে দেয় পরীক্ষায় কলেজগুলোতে। এবং এর সাহায্যে বি হতে, এর সাহায্যে মানে এই ক্ষেত্রফলের সাহায্যে, এবং এর সাহায্যে মানে কি বলো, ক্ষেত্রফলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো, এবং এর সাহায্যে মানে ক্ষেত্রফলটা ইউজ করে বি হতে সি এর উপর অঙ্কিত লম্ব, সি এর উপর অঙ্কিত লম্ব ধরো যে বিডি, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সো বিডি যেটাকে এইচ ধরলাম সেটা দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলো ট্রায়াঙ্গেলের উচ্চ এই যে ক্ষেত্রফল, যে আবার ট্রায়াঙ্গেল এ বি সি সমান হাফ ইন্টু ভূমি সি এ ইন্টু উচ্চতা বিডি, বি হতে সি এর উপর, এই জন্য ট্রায়াঙ্গেলটা এভাবে আঁকলাম, এ বি সি এই সিস্টেমে আঁকলাম, বি হতে সি এর উপর যাতে সুন্দর করে দেখানো যায়, যাতে তোমরা দেখতে পারো বা বুঝতে পারো। সো তাহলে এবার বলো এ বি সি ক্ষেত্রফল হচ্ছে 44 হাফ ইন্টু সি এ, সি এর পয়েন্ট কোশ্চেন দিয়ে দিয়েছে 5 - 8, সি এর পয়েন্ট 5 - 8, আর এর পয়েন্ট কোশ্চেন দিয়ে দিয়েছে -3 -2, তাহলে সি এ equal to root over of 5 plus 3 whole square plus -8 plus 2 whole square, 5 থেকে 8 স্কোয়ার সমান 64 প্লাস 36 সমান 100 সমান 10, তাই না? তাহলে এবার বলো 5, তাহলে বিডি ইকুয়াল টু 44/5 অ্যান্সার। এই যে 5 এটা 40/40 আর যোগ 4 44 8 সমস্ত 4 ভাগের 5 একই কথা, ঠিক আছে। তো এখন তাহলে বলো এটা ওকে কিনা কমেন্টে বলো, ওকে হলে কমেন্টে ওকে লিখো। গুড। সো তাহলে এই অঙ্কটা তো আমরা সলভ করলাম, ঠিক আছে, এই অঙ্কটা তো সলভ করলাম। এখন আমরা পরের কোশ্চেনে যাই, কেমন? আচ্ছা ওকে, দেখো তো এটার অনুরূপ কোশ্চেন 5-এর যেটা হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ 5-এর হোমওয়ার্ক, এবং এটাও 6-এর ট্রাই করতে পারো হোমওয়ার্ক। 6-এর মধ্যবিন্দু শর্তে দেখো 6-এর বলি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দিয়ে দিছে, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দিয়ে দিছে। এখন কথা হচ্ছে ডিইএফ যথাক্রমে বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ডি, সি এর মধ্যবিন্দু ই, এবি এর মধ্যবিন্দু এফ। আচ্ছা, এবিসি ও ডিইএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এবিসি এর ক্ষেত্রফল তো বের করতে পারবা, আর ডিইএফ এর জন্য আগে মধ্যবিন্দুর শর্ত দিয়ে 3.2 এর মধ্যবিন্দুর শর্ত দিয়ে তোমাকে কি করতে হবে বলতো, ডি বিন্দু, ই বিন্দু এবং এফ বিন্দু এই 3টা বিন্দুর কোঅর্ডিনেট বের করতে হবে, ঠিক আছে। বের করতে পারার পর 3টা বিন্দুর স্থানাঙ্ক যখন চলে আসবে, ওকে, তখন তুমি তাদের ক্ষেত্রফল বের করে ফেলবা। এবং এখানে বলো ক্ষেত্রফল কয়টা আসছে, ত্রিভুজ কয়টা আসছে, 1 2 3 4টা। সো ডিএফ হবে এই যে এবিসি এর ক্ষেত্রফল হবে ডিএফ এর 4 গুণ, সুন্দর মতো 4টা ত্রিভুজ হয়ে গেছে, সেটাই এখানে প্রমাণে বলছে। সো ডিএফ এর ক্ষেত্রফল তুমি বের করবা, তারপর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ করে দিবা, ভাগ করে দিলে দেখবা যে 4 আসছে, তারপর ডিইএফ কে ডানে নিয়ে গেলে অ্যান্সার শেষ। খুবই সহজ অঙ্ক, ওকে। সো এই হয়ে যাচ্ছে এই অঙ্ক নিয়ে কথা, এটা আমরা হোমওয়ার্ক দিচ্ছি। দেখো 8 নম্বর 3টে বিন্দু দিচ্ছে, দেখাও যে এই আলফা ইকুয়াল টু বিটা হলে যে শর্তটা দিয়েছে এটা আমরা করব অঙ্কটা। দেখো 8 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে করে দিই, চলো।
কোশ্চেন নাম্বার 8। তোমাদের কিন্তু কাজ বেশি দেওয়া হচ্ছে, তাই না? হোমওয়ার্ক বেশি দেওয়া হচ্ছে তোমাদেরকে, সো এটা ঠিক মতো করবা। চলো, এটা ক্ষেত্রফল বের করতে বলছি। দেখা যে আলফা ইকুয়াল টু বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে, এবং সেই বড় ক্ষেত্রফলের মান কত? অনেকে এগুলো বুঝে না, এই জন্য আমি করে দিচ্ছি। দেখো, ট্রায়াঙ্গেল POPQ হাফ ইন্টু, দেখো 1 1 1 0 0 0 0 a cos beta minus a sin beta a sin alpha a cos alpha। তো এই যে 1 বড় বিস্তার করলে এটা যাবে আগে, a স্কয়ার সাজায় লিখলে cos alpha cos beta মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে a স্কয়ার sin alpha sin beta। তো a স্কয়ার কমন চলে গেলে দেখো cos alpha cos beta sin alpha sin beta, so cos a cos b plus sin a sin b cos a minus b। এখন বলো, ক্ষেত্রফল বৃহত্তম হইতে চাইলে এইটার ভ্যালু যে a স্কয়ার বাই 2 তো কনস্ট্যান্ট, এটা তো চেঞ্জ হবে না, এটা ধ্রুবক, চেঞ্জ হবে না। এখন এই রাশির ভ্যালু বৃহত্তম হইতে হবে, cos আলফা মাইনাস বিটা, এটার ভ্যালু বৃহত্তম হইতে হবে। তো এটার বৃহত্তম ভ্যালু কত বলো তো? 1। সেটা লিখবো, ক্ষেত্রফলটি বৃহত্তম হওয়ার জন্যে cos মাইনাস বিটা সমান 1, বা 1 মানে cos 0 ডিগ্রি ইকুয়াল টু বিটা হতে হবে। প্রথম প্রমাণটা প্রমাণিত। আর বৃহত্তম ক্ষেত্রফল সমান এত। দেখো, আচ্ছা ধরো সামনের বছর ফুললি বা 2 মাস পরে ফুললি পরিস্থিতি ভালো হয়ে গেল, ধরো, ঠিক আছে? তো যদি পরিস্থিতি ফুললি ভালো হয়ে যায়, তো তখন অ্যাকচুয়ালি তুমি অফলাইনে সব প্রাইভেট পড়তে পারতেছো। তো কোয়েশ্চেন হচ্ছে যে আসলে যদি ফুললি অফলাইন হয়ে যায় এবং যদি আমাদের অনলাইন কোর্সগুলো চলে, অ্যাকচুয়ালি কোন রিজনটা তোমাকে হচ্ছে ইনসিস্ট করবে যে না আমি অনলাইনে ক্লাসগুলো করি, অফলাইনে কলেজে ক্লাসগুলো করি, কলেজে গিয়ে অনলাইনে প্রাইভেটগুলো পড়ি, বা স্পেসিফিক ডেটা সাবজেক্টের প্রাইভেট অনলাইনে পড়ি। স্পেসিফিক্যালি কোন রিজনটা অ্যাকচুয়ালি তোমাকে এখানে হচ্ছে কী করতে পারে, কোন রিজনটা তোমাকে হচ্ছে এখানে ইনসিস্ট করবে অনলাইনে প্রাইভেট পড়ার জন্য, সেটা একটু কেউ চাইলে আনমিউট করে বলতে পারো, কেউ চাইলে কমেন্ট করে বলতে পারো। একজন একটা প্রাইভেট থেকে আরেকটা প্রাইভেটে যাওয়ার সময় যে টাইমটা, ওই টাইমটা সেভ হয় অনলাইনের ক্ষেত্রে। আবার অফলাইনে হইলে তো জ্যামের কারণে অনেক টাইম নষ্ট হয়ে গেল, ওই জিনিসটা বেঁচে যাবে টাইমগুলো। আচ্ছা, হ্যাঁ, এটা একটা পয়েন্ট। ওকে, কখনো যদি কোথাও আটকে যায় তাহলে অনলাইনের ক্লাসটা দেখে নেওয়া যায়, কিন্তু অফলাইনে ক্ষেত্রে এই সুযোগটা তো থাকে না। এটা একটা পয়েন্ট, গুড। অফলাইনে একবার মিস মানে মিস। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে এই অনলাইনের কোয়ালিটিটা, কারণ হচ্ছে সত্যি কথা বলতে অনলাইনে আমরা হচ্ছে 64 জনের মানুষকে আছি এবং একে অপরের সাথে কানেক্টেড থাকতে পারছি। তার ফলে হচ্ছে সাপোজ একটা প্রথম ক্লাসের কলেজের স্টুডেন্টও হচ্ছে একটা বেস্ট কলেজের স্টুডেন্টটাও যে সার্ভিস পাচ্ছে, সেও সমান সার্ভিসটাই পাচ্ছে। অর্থাৎ কোয়ালিটির ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি যে হচ্ছে আমাদের বেস্ট কোয়ালিটিটা ইনশিওর করা হচ্ছে, তার ফলে হচ্ছে মানে সে কোনো রকমের পিছিয়ে থাকছে না, ব্যাপারটা অনেকটা এমন। এটা পয়েন্ট। ঢাকার বাইরের স্টুডেন্টসরা আসলে বেশি বেনিফিটেড হবে ডেফিনেটলি। তো আসলে বেশি, কারণ ওরা অনেক বেশি সমস্যা ফেস করে। ওকে, তো এখন ওই ফ্যাসিলিটিসটা এখানে ভালোভাবে অ্যাড হবে। আর আচ্ছা, আর কার কোনো অপিনিয়ন আছে একটু বলো।
হুম বা হ্যাঁ, পূর্ণতা যেটা বলছো, হ্যাঁ জার্নি কম হবে, ক্লান্ত কম, রিল্যাক্সে ক্লাস করতে পারবে, এটা একটা ভালো দিক। ওকে, মুন বলতেছো, আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে। তারপর আর কার কোনো অপিনিয়ন আছে? আচ্ছা সামিউর বলছো কমেন্টে, আচ্ছা আচ্ছা, আর কোনো রিজন নাই? আর কোনো রিজন আছে কিনা বলো, রিজন খুঁজতেছো যে আসলে আর কি রিজন হতে পারে? রিজন পাচ্ছি না, তাই না? ভাইয়া আমার রিজনটা সবচেয়ে ভালো ছিল, তাই না? আচ্ছা হ্যাঁ হতে পারে। এখন ফ্যাক্ট হচ্ছে, দেখো তোমাদেরকে আমি কোশ্চেনটা করছিলাম তাই না, এবং একই সাথে একই কোশ্চেন একই সময়ে, একই সাথে একই কোশ্চেন একই সময়ে আমি ম্যাথেটার্স গ্রুপে দিছিলাম। ওকে, ওই যে তোমরা দেখছিলেন আমি নিচে দিয়ে তাকে লিখতেছি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো দুই জায়গার এখানে আউটপুটটা দেখো। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে না কেন? ওকে দাঁড়াও, লোড হোক। এটা হয়তো আগের শিডিউলড ফাইলটা চলে আসছে, সেভড ফাইল। এই যে অলরেডি এখানে 14টা অ্যান্সার পাওয়া গেছে। ওকে, এইখানের অ্যান্সারগুলো এই পোস্টার রিচ বা ওকে, এই আস্কিং এ কোয়েশ্চেন্স, এটা হচ্ছে কেমন জানি লাগে আমার কাছে, এটা এই ফিচারটা ভালো লাগে না আসলে। কোয়েশ্চেনের জন্য আমি কোয়েশ্চেন মধ্যে চিহ্ন দিছি, কোয়েশ্চেন তো বলে আপনি বুঝেই। আচ্ছা হ্যাঁ, এই যে তোমাদের এখানে তোমরা যে কথাগুলো বলছো, ওকে সেগুলো মোটামুটি একই অ্যান্সার আসছে। বাহ, আসলে কমনলি টাইম ম্যানেজমেন্ট এটা আবার। ওকে 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 আচ্ছা ঠিক আছে, মোটামুটি কমন ব্যাপার হচ্ছে এগুলো তাই না, আর বেশি ব্যাপার নাই। আচ্ছা, আর বেশি ব্যাপার থাকলে জানাইও, আমি দেখবো। ভাই আমাদের ওয়েবসাইটের কাজটা কতদূর মানে? ওয়েবসাইটের কাছে ওইখানে আরও কয়েকটা মানে ফ্যাসিলিটিস অ্যাড করা হয়েছে ওয়েবসাইটের লাস্ট আপডেটে, ওদের দিয়ে দেওয়ার কথা ছিল ঈদের আগেই, কিন্তু আরও কয়েকটা পয়েন্ট আমরা অ্যাড করেছিলাম, ওই জন্যে ওইটা আবার হচ্ছে একটু পিছিয়ে গেছে। ওকে, যে ওরা সময় নিচ্ছে একটু, কারণ অনেকগুলো ফাংশনস ওইখানে অ্যাড করা, বুঝছো? তো কিছু কাজ নতুন করে আবার অ্যাড করা হয়েছে, হোপফুলি দেখি এই মাসের মধ্যে ওরা দিতে পারবে, আশা করছি। ওকে হ্যাঁ, মৌ একটা ভালো কথা বলছো যে অনলাইনে হচ্ছে, অফলাইনে সামনাসামনি কোশ্চেন্স করতে সামহাও শাই ফিল করি, কিন্তু অনলাইনে সেটা করা যায়, অনলাইনে সমস্যা হয় না। আর অনলাইনে খাওয়া দাওয়া করে ক্লাস নিতে সমস্যা হয় না। আচ্ছা পূর্ণতা, খাওয়া দাওয়া করতেছো, ক্লাস করতেছো, আচ্ছা ওকে ওকে ডান। সো আমরা তাহলে একটা ব্যাপার জানলাম, এবং ফেসবুকে দেখলাম পোলাপাই না ওই ব্যাপারটা অ্যান্সার দিচ্ছে, খুবই ভালো। ওকে সো আসো, আচ্ছা ওকে। তো এখানে ফাইনালি 11 নম্বর, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা পারবো হয়তো মিলিতে পারবো না, এটা ম্যানুয়াল নিয়মে করতে হয় এটা, বাট আমার আজকে এটা করাতে ইচ্ছে করতেছে না, এটা দরকার হলে পরে করাবো। 10 নম্বর আমি নেক্সট ক্লাসে করাবো, নেক্সট ক্লাস। ঠিক আছে, নেক্সট ক্লাসে এই একটা রেখা আর একটা রেখাকে যে অনুপাতে বিভক্ত করে, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আর এইটা হচ্ছে মূল নিয়মে প্রমাণ, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এই যে হ্যাঁ, সিডিকে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে, এটা খুব সুন্দর কনসেপ্ট, এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো। সো এর আগের কাজগুলো শেষ আর লাগে না, ওকে বাদ। তো তাহলে দেখো আমি বলি, এটা হচ্ছে তাহলে তোমাদের 3.4 আজকে পড়াবো না, আজকে এনার্জি পাচ্ছি না। 3.4 নেক্সট দিন, আগামীকালকে ইনশাল্লাহ পড়াবো নেক্সট ক্লাসে। আজকে আমরা এই পর্যন্তই পজ রাখি, নেক্সট ক্লাসে আমরা এই যে দুটো অঙ্ক, একটা রেখা আর একটা রেখাকে কি অনুপাতে বিভক্ত করতেছে, আর 3.4 এটা প্রবাবলি 30 মিনিটসের অংশ। ওকে, অর্থাৎ এখন যদি এই দুটো কনসেপ্ট পড়াইতে চাই 30 মিনিটস আমার লাগবে, ইট মিনস ধরো রাত 12টা বেজে যাবে। ওকে, অলমোস্ট পড়াইতে। সো আজকে এমনি তোমাদের অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, হোমওয়ার্ক স্লাইডটা আমি তোমাদেরকে 4-5 মিনিটের মধ্যে এই গ্রুপে দিয়ে দিব। তো এই হোমওয়ার্কগুলো আজকে তুমি কমপ্লিট করে নাও, হ্যাঁ, যাতে এবং এটা কোন পারপাসে করবো আমি সেটা একটু বলে দিই। এটা হচ্ছে কি যে এই অঙ্কগুলো এমসিকিউতে বেশি আসে মূলত, তো যত ফাস্ট তুমি করতে পারবা এমসিকিউর সময় তুমি যত সুবিধা পাবা। তো এই একটা পারপাসে করো যে আমি অঙ্কগুলো যেহেতু এখন করতেছি, খুব দ্রুত অঙ্কটা করার ট্রাই করবো। ওকে, বা অঙ্কগুলো যত দ্রুত পারি, যত অল্প লাইনে পারি মিলানোর ট্রাই করবো, কারণ এগুলো মূলত আসেই এমসিকিউতে, রিটেনের সৃজনশীল খুব কম আসে, মূলত এমসিকিউতে আসে। তো এই জন্যে এই জায়গাটাতে তুমি যদি দ্রুত করে ফেলতে পারো
অনেকবার প্র্যাকটিস করে করে, এটা খুব ভালো একটা ব্যাপার হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে তোমার খুব কাজে আসবে। তো 3.4 এবং 3.3 লাস্টের অংশ, এইটুকু আমরা নেক্সট দিন ইনশাল্লাহ শিখবো। নেক্সট দিনটা কালকে হয়তো ক্লাস দেওয়া আছে, শনিবার দিন। আর এরপরে হচ্ছে আমরা 3.5 যদি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একটা অংশ 3.5-এর আমরা নেক্সট ক্লাসে পড়াইতে পারবো। ওকে, সো আজকের মতো আলবিদা, এখানে রেখে দিচ্ছি। স্লাইডটা আমি দিয়ে দিব 4-5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে বাকিগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।